প্রথমেই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এরপর ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারী দাদা। কেন বললাম কথাগুলা, হঠাৎ কেন ধন্যবাদ দিচ্ছি, প্রশ্নের জায়গা আসতেই পারে। আর আমাকে তো হিন্দুত্ববাদের দালাল বলা হয়, এটা অনেক আগে থেকে আমি মেনে নিয়েছি। আমাকে ভারতের দালাল বলা হয়, নরেন্দ্র মোদীর দালাল বলা হয়, অসংখ্য গালি। আমার ইউটিউবের কমেন্ট বক্স, আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স যদি আপনারা দেখেন, এইখানে হাদির প্রোফাইল পিকচার দিয়ে যারা কমেন্ট করে, পাশাপাশি বিএনপি জামায়াতের আরো যারা আছে, ছাত্র দলের যারা আছে, সবাই একটাই বলে, বিপ্লব হাসান ভারতে গিয়ে বিপ্লব দাস হয়ে গেছে, বিপ্লব সেন হয়ে গেছে, বিপ্লব চট্টোপাধ্যায় হয়ে গেছে, বিপ্লব চক্রবর্তী হয়ে গেছে। এই ধরনের অসংখ্য কমেন্ট আপনারা দেখবেন। সুতরাং আমি মেনে নিয়েছি আমি ভারতের দালাল, এবং আমি এইটা নিয়ে গর্বিত। কারণ যে দেশটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে দেশটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে স্বাধীন হতে, যে দেশের 18,000 সেনা নিজেদের আত্মাহুতির বিনিময়ে আমাদের লাল সবুজের পতাকা অর্জনে ভূমিকা রেখেছে, সেই দেশের পক্ষে কথা বলা যদি দালালি হয়, সেটা আমি মেনে নেব, এবং আমি মেনে নিয়েছি আমি ভারতের দালাল। আর কোনো কথা আছে? আরো গালি দেবেন? ওয়েলকাম, দিতে পারেন। এখন কথা হচ্ছে, ডক্টর আসিফ নজরুল কোথায়? আসিফ নজরুলের 26 লক্ষ ভারতীয় কোথায় যারা বাংলাদেশে চাকরি করত? সেই 26 লক্ষ মানুষকে আমরা দেখতে চাই, বাঙালি দেখতে চায়। কিন্তু আসিফ নজরুল 26 লক্ষ তো অনেক পরের কথা, 26 জন ভারতীয় দেখাতে পারেনি, 26 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবার পর থেকেই পশ্চিমবঙ্গে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাঙালি যারা ঢুকেছিল, তাদের কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে। তারা একাধারে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভিড় জমাচ্ছে বাংলাদেশে প্রবেশের জন্য। বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন, সবকিছু স্টাডি করে আমার মনে হলো অন্ততপক্ষে প্রথম ধাক্কায় বাংলাদেশকে 50 থেকে 60 লক্ষ মানুষকে গ্রহণ করতে হবে যারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। 2008 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর জামাতি, জঙ্গি, জিহাদি, মৌলবাদী, রেডিকালিস্ট, আতঙ্কবাদী, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, অর্থাৎ ইসলামী মৌলবাদী শক্তির যতগুলা দোসর আছে, শুধুমাত্র ইসলামী মৌলবাদী শক্তি বললে ভুল হবে, শিলং সালাউদ্দিনের মতো যারা দেশদ্রোহী রাজাকারের বাচ্চা ছিল, এরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছিল। আর তৎকালীন সময়ে ভারতের পশ্চিমবঙ্গের আমাদের দিদি, আমাদের ভাইপো, আমাদের দিদি মমতা ব্যানার্জি, আমাদের ভাইপো অভিষেক ব্যানার্জি, তাদের প্রত্যক্ষ মদদে এবং তৃণমূল কংগ্রেসের সকল পর্যায়ের নেতাদের প্রত্যক্ষ মদদে অল্প টাকার বিনিময়ে ভারতের অবৈধ প্যান কার্ড, আধার কার্ড সবকিছু করে দিয়েছে। অনেকে ক্ষেত্র বিশেষে ভুয়া পাসপোর্ট নিয়েছে, ভারতের পাসপোর্ট ব্যবহার করে এই জঙ্গিরা বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে, সেখানে গিয়েও জঙ্গি তৎপরতা চালাচ্ছে। কিন্তু নাম খারাপ হচ্ছে ভারতের, যে ভারতের পাসপোর্টধারী একজন এসে এখানে এ ধরনের কাজ করছে, কিন্তু আদতে এরা কেউ ভারতীয় না, এরা হচ্ছে বাংলাদেশি জঙ্গি জিহাদি মৌলবাদী। এই ভিডিও দেখার পর নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা ইসলাম প্রেমী, আজাহারি প্রেমী, আহমদুল্লাহ প্রেমী, সাইদি প্রেমী আছে না একটা শ্রেণী, এদের জলাতঙ্ক শুরু হয়ে যাবে। বলবে আওয়ামী লীগের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট কিভাবে নগ্নভাবে ভারতের পক্ষে অবস্থান করে। কিন্তু তোমাদের বোঝা উচিত 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র অভিভাবক, তার জীবনটা রক্ষা করেছে ভারত। এইটুক কৃতজ্ঞতা বোধ তোমাদের থাকা উচিত। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, শীর্ষ পর্যায়ের নেতাকর্মী, মধ্য পর্যায়ের নেতাকর্মী, একদম রুট লেভেলের নেতাকর্মী জীবন রক্ষার জন্য ভারতে আশ্রয় নিয়েছে। সবকিছু ভুলে গিয়ে ভারতের বদনাম করো, তখন একবারও ভাবো না যে ভারত তোমাদের জন্য কি করেছে? অকৃতজ্ঞ হওয়া ভালো না। কৃতজ্ঞতা বোধ এমন একটা জিনিস, এটা সবসময় মানুষকে সম্মানিত করে। কৃতজ্ঞতা বোধ অল্প হলেও থাকতে হয়, কিন্তু অনেকের মাঝে দেখি ভারতে বসে ভারতকে নিয়ে সমালোচনা করে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয়। 2008 সালে আওয়ামী লীগ সরকার যে জঙ্গি নিধন কার্যক্রম হাতে নিয়েছিল, জিরো টলারেন্স জঙ্গিবাদের উপর, এরপর অসংখ্য জিহাদি জঙ্গি ব্লগার হত্যাকারীরা ভারতে পালিয়ে যায়। তারা মুর্শিদাবাদে অবস্থান করে, তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে, আসামে ছিল, মেঘালয়ে ছিল। এদেরকে এখন ঘেঁটি ধরে পশ্চাৎ দেশে লাথি মেরে বের করে দিচ্ছে ভারত সরকার। এর জন্যই মূলত আমি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তাদেরকে ধন্যবাদ জানালাম। বিশেষভাবে ধন্যবাদ জানালাম পশ্চিমবঙ্গ থেকে জিহাদি, জঙ্গি, জামাতি, মৌলবাদী এদেরকে লাথি
মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে। সারাদিন দিল্লি না ঢাকা স্লোগান দিবা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলবা, পাকিস্তানের সাথে প্রেম দেখাইবা, পাকিস্তানের সাথে সংসার করবা, অবৈধ বাচ্চা কাচ্চা পয়দা করবা, তুর্কির মতো জিহাদি জঙ্গি রাষ্ট্রের সাথে তোমরা চুক্তি করবা, মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি করবা ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য, আর ইন্ডিয়া তোমাদেরকে চুমা দিবে? নো ওয়ে, কোনোভাবে সম্ভব না। ইন্ডিয়া চুমা দেবে না, ইন্ডিয়া চুমা দিচ্ছে না। এখন দেখো 26 লক্ষ ভারতীয় তাড়াতে গিয়ে তোমাদের 50 লক্ষ লোকজনদেরকে পুনর্বাসন করতে হবে। জনাব গ্রেনেড জিয়া, আপনি কি পারবেন 50 লক্ষ মানুষের পুনর্বাসন করতে? এদেরকে কোথায় থাকতে দেবেন, কি খেতে দেবেন? যারা দেশে আছে তারাই তো খেতে পারে না, তাদের তো থাকার জায়গা নাই। নতুন করে 50 লক্ষ মানুষ যদি আসে, প্রথম ধাক্কা এদেরকে সামাল দেবেন কিভাবে? কিভাবে সামাল দেবেন জনাব তারেক রহমান? সেই সক্ষমতা আছে? নাই তো। প্রথম ধাক্কায় 50 লক্ষ, দ্বিতীয় ধাক্কায় একই রকম 40-50 লক্ষ আসবে, তৃতীয় ধাক্কায় কত আসবে? অন্তত পক্ষে 1.5 থেকে 2 কোটি অবৈধ বাঙালি ভারত থেকে বাংলাদেশে লাখ খেয়ে চলে যাবে। কেমন লাগতেছে? এখানে এক শ্রেণীর বুদ্ধিজীবী অনলাইন অ্যাক্টিভিস্ট তারা বলছে আওয়ামী লীগের নেতারাও তো পশ্চিমবঙ্গে অবস্থান করছে, তাদেরকেও তো বের করে দেওয়া হবে। আরে বোকা চন্দ্র, আওয়ামী লীগের নেতারা পশ্চিমবঙ্গে রাজনৈতিক আশ্রয় আছে, দেশে তাদের জীবন নাশের হুমকি আছে, তারা কেউ মৌলবাদী জিহাদি জঙ্গি না। তোমরা মৌলবাদী জামাত শিবিরের যেসব রাজাকারের বাচ্চারা ভারতে ঢুকে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে বিয়ে করে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করেছে, X1 ক্যাটাগরি সম্ভবত, এদেরকে পশ্চাৎ দেশ বরাবর মেরে ভারত থেকে বের করে দেওয়া হবে। এবং এর জন্যই শুভেন্দু অধিকারীকে আমি আবারও ধন্যবাদ জানাই। দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতে রাখতে দেওয়া যাবে না, আপনারা রাখতে দিয়েন না। এদেরকে সকল রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই কয়টা রাজ্যে মূলত অনুপ্রবেশকারীরা বেশি বসবাস করে, এদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেন। তারেক রহমানের সরকার এদেরকে পুনর্বাসন করুক, কোনো সমস্যা নাই। ভারতে থেকে, ভারতে বসে ভারত বিরোধী স্লোগান দাও, হ্যাঁ, খুব মজা। ভারতেরটা খাইতে মজা, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলতে আরো বেশি মজা, তাই না? এত সস্তা না। যেমন কুকুর তেমন মুগুর, বুঝতে হবে। ভারতকে আবারও ধন্যবাদ। একটা সংবাদ বিবিসি করেছে, দেখেন কিভাবে অনুপ্রবেশকারীরা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অবস্থান নিচ্ছে। দেখেন দেখেন, মজা পাবেন। নানা জায়গা থেকে সাত সকালেই ভারত বাংলাদেশ সীমান্তের দিকে চলে এসেছেন এই নারী পুরুষরা। এরা সকলেই বলছেন যে তাদের বাড়ি আদতে বাংলাদেশের নানা জেলায়। কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে এসেছিলেন কয়েক বছর আগে, কেউ বা বাবা মায়ের হাত ধরে প্রায় 4 দশক আগেই চলে এসেছিলেন ভারতে। দেখি কখন বিএসএফ ওইপারে পার করে, দেখি ততক্ষণ বসে থাকি এখানে। বিএসএফ পার করলে ওপারে তো আবার আপনাদের দেশের বিজিবি আছে, হ্যাঁ, তারা কি নিয়ে নেবে আপনাদের ঢুকতে দেবে দেশে? হ্যাঁ, ওখানে তো ওখানকার ডকুমেন্টস আছে। চমৎকার না সংবাদটা? এরকম সংবাদ প্রতিনিয়ত দেখার জন্য আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, কারণ এটা মাত্র শুরু হয়েছে, এটা মাত্র যাত্রা। এই পথ অনেক দীর্ঘ, এবং এই পথ জনাব তারেক রহমান কিভাবে সামলাবেন সেটা আমরা দেখতে চাই। শেখ হাসিনা ভালো না, আওয়ামী লীগ ভালো না, তাই না? এখন তো ভালো সরকার আসছে, এখন তো লন্ডন ফেরত পলাতক আসামি আসছে। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, ভালো লাগুক। কোনো হুমকি ধামকি দিচ্ছে না কিন্তু, আবার ভাইবেন না হুমকি ধামকি দিচ্ছি। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য ভারতকে আবার ধন্যবাদ, আবারও ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা। কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতে থাকতে পারবে না, ভারত সরকার এটা নিশ্চিত করবে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কাঁটাতারের বেড়া যে অংশে বাদ আছে, এটা হয়ে গেলে আর অবৈধভাবে ভারতে ঢোকার চিন্তা ভাবনা কেউ করবেন না। নদী সাঁতার কেটে সম্ভব না, ওইখানে বিষাক্ত সাপ, কুমির রেখে দেওয়া হবে, একদম ছিঁড়ে খুবলে খাবে। সুতরাং ওই পথে আগানোর চিন্তাও করবেন না। সাবধান, নিজেদের ভালোর জন্য বললাম। আমার সাবধানতা দিয়ে কিছু যায় কিংবা আসে না। ভালো থাকবেন। ভারতকে আবার ধন্যবাদ।